বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ। আজকে দ্বিতীয় পর্ব। এবার দক্ষিণ আমেরিকার গল্প শোনো। আহা, দক্ষিণ আমেরিকা বাঙালির আরেক আবেগ জাগানিয়া এলাকা। বিশ্বকাপ ফুটবল এলেই গোটা দেশ কার্যত বাঘ হয়ে যায় দুটি শিবিরে। আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকায় ছেয়ে যায় সারা দেশ। দক্ষিণ আমেরিকার মাটিতেই জন্ম নিয়েছে পেলে, ম্যারাডোনা, জিকো, সক্রেটিস সহ আরও কত শত ফুটবল কিংবদন্তি। রাশেদ জিজ্ঞেস করল, কোপা আমেরিকা নামে আরেকটা ফুটবল টুর্নামেন্ট হয় খুব সম্ভবত ওই এলাকার দেশগুলোকে নিয়ে, তাই নয় কি? সোহান বলল, ঠিক তাই। কোপা আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে পুরনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। 1915 সালে প্রথম অনুষ্ঠিত হয় এই কোপা আমেরিকা। আর দক্ষিণ আমেরিকার মোট 10টি দেশ নিয়মিত অতিথি মেক্সিকো আরেকটা দেশকে নিয়ন্ত্রণ করে তারা। তাহলে কি ল্যাটিন আমেরিকায় দেশের সংখ্যা 10টি? আসলে দক্ষিণ আমেরিকায় মোট স্বাধীন দেশের সংখ্যা 12টি। এর মধ্যে 9টি দেশের ভাষা স্প্যানিশ ও একটি দেশের ভাষা পর্তুগিজ। এই দুইটি ভাষার আদিরূপ ল্যাটিন থেকে এসেছে বলে এই 10টি দেশকে ল্যাটিন আমেরিকার অন্তর্গত বলা হয়। এই 10টি দেশের নাম জেনে নাও। ব্রাজিল পর্তুগালের কলোনি ছিল বিদায় তার ভাষা পর্তুগিজ, আর বাদ বাকি 9টি দেশ স্প্যানিশ কলোনি ছিল বিদায় তাদের ভাষা হচ্ছে স্প্যানিশ। দেশগুলো হচ্ছে ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, প্যারাগুয়ে, চিলি, আর্জেন্টিনা ও উরুগুয়ে। মানচিত্র দেখে এই দেশগুলোর অবস্থান ও রাজধানী জানা জরুরি। এছাড়া ফ্রেঞ্চ ভাষা ও লাতিন ভাষাগোষ্ঠীর অন্তর্গত। দক্ষিণ আমেরিকায় আরও 2টি স্বাধীন দেশ আছে, যথা গায়ানা ও সুরিনাম। রাশেদ জিজ্ঞেস করল, লাতিন আমেরিকা আর দক্ষিণ আমেরিকা বলতে কি একই বোঝায়? সোহান বলল, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 25তম বিসিএস পরীক্ষার প্রশ্নকর্তারাও একটা প্রশ্ন ভুল করেছেন এই ব্যাপারটা নিয়ে। ব্যাপারটা হলো, উত্তর আমেরিকার মেক্সিকো থেকে শুরু করে মধ্য আমেরিকার ছোট্ট ছোট্ট স্বাধীন দেশগুলোর মাতৃভাষাও স্প্যানিশ। আর স্প্যানিশ ভাষা তো এসেছে লাতিন থেকে। আগেই বলেছিলাম, স্প্যানিশ, পর্তুগিজ ও ফ্রেঞ্চ ভাষাগোষ্ঠী অধ্যুষিত দেশগুলোই লাতিন আমেরিকা নামে পরিচিত। লাতিন আমেরিকার অন্তর্গত দেশগুলোর মধ্যে দক্ষিণ আমেরিকার 10টি দেশ তো রয়েছেই, আরও আছে মেক্সিকো, মধ্য আমেরিকার নিকারাগুয়া, গুয়াতেমালা, বেলিজ, হন্ডুরাস, বেলিজ, পানামা, এল সালভাদর এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের হাইতি পর্যন্ত। হাইতির ভাষা প্রধানত ফ্রেঞ্চ, যদিও ইংরেজি বহুল প্রচলিত। 25তম বিসিএস এর প্রশ্ন ছিল এরকম, কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্গত নয়? ক ব্রাজিল, খ আর্জেন্টিনা, গ পেরু, গ পানামা। রাশেদ বলল, বুঝতে পারছি প্রশ্নে ভুল আছে, কারণ উল্লেখিত 4টি দেশই ল্যাটিন আমেরিকার অন্তর্গত। দেশগুলোর ভৌগোলিক তথ্য। রাশেদ, মানচিত্রে তুমি লক্ষ্য করো, ব্রাজিল এক বিশাল দেশ, আয়তন ও লোক সংখ্যায় বিশ্বে 5ম। দক্ষিণ আমেরিকার বাদবাকি 11টি দেশের মধ্যে শুধু চিলির সাথে ব্রাজিলের কোনো সীমান্ত নেই। চিলির সাথে থাকবে কিভাবে? চিলি হচ্ছে বিশ্বের সবচেয়ে সরু দেশ। কাঁচামরিচের মতো চেহারা তার মানচিত্রের। প্রশান্ত মহাসাগরের পার ঘেঁষে চিলির অবস্থান। রাশেদ বলল, পত্রিকায় প্রায়ই একটা খবর আসে, বলিভিয়ার রাজধানী লাপাজে ফুটবল খেলতে গিয়ে ব্রাজিল আর্জেন্টিনাও ধরাশয়ী হয়। কারণ কি? সোহান বলল, ভালো কথা বলেছ। বলিভিয়ার রাজধানী মূলত 2টি, লাপাজ প্রশাসনিক ও সুক্রে সাংবিধানিক। বলিভিয়ার লাপাজ হচ্ছে বিশ্বের সবচেয়ে উচ্চতর নগরী। উচ্চতর মানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উঁচুতে অবস্থিত। এত উঁচুতে অবস্থানের কারণে অক্সিজেন স্বল্পতায় শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় ভিন দেশের খেলোয়াড়দের। তাই তো মেসি, রোনালদোরাও বলিভিয়ার লাপাজে ফুটবল খেলতে গিয়ে তাদের সামর্থ্য দেখাতে পারেন না। দক্ষিণ আমেরিকার আরেকটি দেশ ইকুয়েডর নিয়ে তোমাকে আরেকটা তথ্য জানাতে হবে। ভৌগোলিক রেখার নামানুসারে এই দেশটার নাম রাখা হয়েছে ইকুয়েডর, মানে এই বিষুব রেখা পৃথিবীকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ এই 2 ভাগে ভাগ করেছে। পৃথিবী এখানে তার অক্ষের উপর লম্ব। ইকুয়েডর হচ্ছে চির বসন্তের দেশ, সারা বছর এখানে বসন্তকাল। পৃথিবীর ফুসফুস খ্যাত মহাবন আমাজন কিন্তু এই দক্ষিণ আমেরিকার ভূখণ্ডে অবস্থিত। আমাজন বন বিশ্বের বৃহত্তম দৃষ্টিবহুল বনাঞ্চল নামেও পরিচিত।
দক্ষিণ আমেরিকা বিংশ শতাব্দীতে বামপন্থী আন্দোলন, সামরিক শাসন, মাদক চোরাচালান, অস্ত্র বাণিজ্য ইত্যাদি নিয়ে সরগরম ছিল। কমিউনিস্টদের চোখে রোমান্টিক বিপ্লবীর চেয়ে গুয়েভারার জন্মস্থান হচ্ছে ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা। গল্পে গল্পে বিংশ শতাব্দী বইতে আমি বলবো এ ব্যাপারে বিস্তারিত। অনেক খ্যাতনামা সাহিত্যিকও জন্মেছেন এই ভূখণ্ডে। হালের ব্রাজিলিয়ান লেখক পাউলো কোয়েলহো থেকে শুরু করে গেব্রিয়েল গার্সিয়া মার্কেজ, হোর্হে লুইস বোরহেস সাহিত্যের জগতে এক অবিস্মরণীয় প্রতিভা। গায়ানা ও সুরিনাম নিয়ে কিছু কথা। গায়ানা সম্পর্কে কিছু তাজ্জব কথা তোমার জানতে হবে। এই দেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি। কি আশ্চর্য! লাতিন আমেরিকায় হিন্দু জনগোষ্ঠী, রাইট। গায়ানা শাসন করেছে ব্রিটিশরা। দক্ষিণ আমেরিকায় এটা একমাত্র ব্রিটিশ কলোনি। 1883 সালে দাস প্রথা অবসানের পর ব্রিটিশরা ভারত থেকে প্রচুর শ্রমিক ওখানে নিয়ে যায়। সেজন্য প্রচুর হিন্দু ধর্মাবলম্বীদের বাস গায়ানায়। হিন্দু ও উর্দু ভাষারও প্রচলন আছে সেজন্য গায়ানাতে। রাশেদ বলল, তাহলে নিশ্চয়ই গায়ানার মুদ্রা ডলার ও মাতৃভাষা ইংরেজি। সোহান বলল, ঠিক তাই। আর সুরিনাম ছিল ডাচ উপনিবেশ। স্পেনের অধীনে একটা পরাধীন দেশ ছিল বর্তমান নেদারল্যান্ড। 1567 সালে সে স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে স্বাধীনতার ডাক দিয়ে। ডাচদের বলা হয় উলন্দাজ। এরাও কিন্তু সাহসী জাতি। সমুদ্রে স্প্যানিশ জাহাজ লুট করাই ছিল ওদের নেশা ও পেশা। এ কাজে তাদের সহযোগিতা করার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ব্রিটেনের রানী এলিজাবেথ। যাই হোক, ব্রিটেন আর ওলন্দাজের নাবিকরা স্প্যানিশ জাহাজ লুটপাট করায় ভারী মুসিবতে পড়ল স্পেন। স্পেন ভাবল, এই নতুন দুই ডাকাতের সাথে ঝগড়া করে লাভ নেই, কারণ লুটপাট করার জন্য তো স্পেনের জমির অভাব নাই। সে নেদারল্যান্ডের সাথে সন্ধি করে সুরিনামের মালিকানা তাকে দিয়ে বলল, তুমি বাপু আমেরিকা মহাদেশে কিন্তু আর আসতে পারবে না, বলে দিলাম। তুমি এশিয়ার দিকে নজর দাও। নেদারল্যান্ড মেনে নিল। স্পেনের সাথে আর ঝামেলায় সে আর যায় নাই। সেই থেকে সুরিনাম ডাচ কলোনি। 1975 সালে সুরিনাম ডাচদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। পুরো দুই আমেরিকা মহাদেশ মিলিয়ে সুরিনাম হচ্ছে ওআইসি সদস্যভুক্ত একমাত্র দেশ, যদিও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নয়। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মুদ্রা নিয়ে কিছু কথা। আসলে একটা দেশের ভাষা ও মুদ্রার নাম কি হবে এটা নির্ভর করে ওই দেশের অতীত ইতিহাসের উপর। ইতিহাস সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে ছন্দ ব্যাপারীদের হাত থেকে মুক্তি পাওয়া যায়। যেসব দেশ স্পেনের কলোনি ছিল তাদের অধিকাংশ দেশের মুদ্রার নাম পেসো। দক্ষিণ আমেরিকা স্প্যানিশ কলোনি হওয়ায় আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া ও চিলির মুদ্রার নাম পেসো। মামুন বলল, ব্রাজিল যেহেতু স্পেনের কলোনি ছিল না, তাহলে অবশ্যই এর মুদ্রার নাম পেসো হবে না। সোহান বলল, ঠিক। ব্রাজিলের মুদ্রার নাম আগে ছিল ক্রুজিরো, এখন পরিবর্তিত হয়ে নতুন মুদ্রা হয়েছে রিয়াল নামে। আজ এ পর্যন্তই। এবার নিচের প্রশ্নগুলি মিলিয়ে পড়ো। ইনকা সাম্রাজ্যের কথা। আমরা ইতিমধ্যে মেক্সিকোর আইজ্যাক সভ্যতা ও মধ্য আমেরিকার মায়া সভ্যতা নিয়ে আলাপ করেছি। এখন আমরা দক্ষিণ আমেরিকার অন্তর্গত ইনকা সাম্রাজ্যের কথা বলবো। বর্তমান ইকুয়েডর, পেরু ও চিলি দেশ জুড়ে ইনকা সাম্রাজ্য ছিল। বলিভিয়া ও আর্জেন্টিনার অল্প একটু অংশ এ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। রাশেদ জিজ্ঞেস করল, নিশ্চয়ই এখানেও স্পেন হানা দিয়েছিল? ঠিক তাই। দক্ষিণ আমেরিকার ইনকা সাম্রাজ্য ধ্বংস হয়েছে যার নেতৃত্বে, তার নাম হল ফ্রান্সিসকো পিজারো। পিজারো ছিলেন একজন স্প্যানিশ অভিযাত্রী। এর আগে মেক্সিকোতে স্প্যানিশ শাসন সুপ্রতিষ্ঠিত হয়েছে। ইনকা সাম্রাজ্য ছিল অত্যন্ত প্রভাবশালী ও বিশাল, কিন্তু 1530 সালের দিকে ইনকা সাম্রাজ্যে গৃহযুদ্ধ চলছিল। 1528 সালে মাত্র 168 জন লোক নিয়ে পিজারো ইকুয়েডর পৌঁছলেন। স্প্যানিশ ডাকাতের দল ভেবেছিল প্রচুর পরিমাণ স্বর্ণ পাবে তারা। ইকুয়েডর থেকে আরও দক্ষিণে যেতে থাকলেন পিজারো। ইতিমধ্যে আরও কয়েক শত স্প্যানিশ অভিযাত্রী তাদের সাথে দেখা দেয়। 1532 সালে ইনকা সম্রাট আতাহুয়ালপার সাথে সাক্ষাৎ করার জন্য আবেদন জানান পিজারো। পিজারোর উদ্দেশ্য ছিল খুবই খারাপ। তিনি সহজ সরল লোকটাকে হত্যা করে তাদের সঞ্চিত ধন সম্পদ লুট করার সুযোগ খুঁজছিলেন। সরল মনে সম্রাট আতাহুয়ালপা পিজারোকে সাক্ষাৎ করার সুযোগ দেন।
পিজারো দেখলেন রাজার সৈন্যদের কাছে তীর, ধনুক আর বর্শা ছাড়া আর কিছুই নেই। পরের দিন সকালে আতাহুয়াল্পা তার রাজপ্রাসাদের বাইরে বেরুনোর সময় অতর্কিত হামলা চালালো পিজারোর স্বল্প সংখ্যক দস্যু বাহিনী। তীব্র গোলাবর্ষণের সামনে টিকতে পারেনি রাজার নিরীহ সৈন্যরা। ৭,০০০ সৈন্য মারা যায় ইনকা বাজার। বিপরীতে একজন স্পেনিশ সৈন্য মারা যায়নি। আতাহুয়াল্পাকে গ্রেফতার করে ফ্রান্সিসকো পিজারোর বাহিনী। তারপর রাজার কাছ থেকে চাবি নিয়ে রাজকোষ লুট করে স্পেনিয়ার্ডরা। অন্তত $৫০ মিলিয়ন স্বর্ণমুদ্রা লুট করে পিজারো। স্পেনের রাজা পঞ্চম চার্লসের কাছ থেকে রাজকীয় ফরমান নিয়ে পিজারো ইনকা সাম্রাজ্যে স্পেনিশ শাসন প্রতিষ্ঠা করেন। ১৫৩৩ সালে ফ্রান্সিসকো পিজারো ইনকা সম্রাট আতাহুয়াল্পাকে ফাঁসিতে ঝুলান। এ ঘটনায় পিজারোর বিরুদ্ধে স্পেনে অভিযোগ দাখিল করা হয়। বিচারের সম্মুখীন হয় পিজারো। পিজারো পরবর্তীতে আততায়ীর হাতে নিহত হন ১৫৪১ সালে। আর বিশাল দক্ষিণ আমেরিকা একে একে স্পেনের দখলে চলে আসে। ইনকা সাম্রাজ্যের মূল অধিবাসীরা নিশ্চিহ্ন হয়ে যায়। স্পেনিশ অভিযাত্রীদের নিয়ে আসা গুটি বসন্ত রোগে ৬০ থেকে ৭০% অধিবাসী মারা যায়। একাধিক দেশের জনক সাইমন বলিভার ল্যাটিন আমেরিকার একজন কূটনীতিক মন্তব্য করেছিলেন, ২ আমেরিকা মহাদেশ মিলিয়ে ২ জন মহান নেতা আমাদের আছে। একজন হচ্ছে উত্তর আমেরিকার জর্জ ওয়াশিংটন, যিনি আমেরিকার জাতির জনক। আরেকজন হচ্ছেন সাইমন বলিভার, যিনি স্পেনিশ শাসনের কবল থেকে একাধিক দেশকে মুক্ত করেন। দুজনই কোনো সন্তান সন্ততি রেখে যাননি। তাই আমরা আমেরিকা মহাদেশের লোকজন সবাই নিজেদেরকে এই ২ জনের সন্তান বলে পরিচয় দিতে পারি। সাইমন বলিভার স্পেনিশ শাসন থেকে পুরো দক্ষিণ আমেরিকাকে মুক্ত করে আমেরিকার মতো বিশাল দেশ গড়ে তুলতে চেয়েছিলেন। ঐক্যবদ্ধ দক্ষিণ আমেরিকা তিনি সৃষ্টি করতে পারেননি বটে, তবে দক্ষিণ আমেরিকা থেকে দখলদার স্পেনকে হটানোর মূল কারিগর তিনি। কতটুকু শ্রদ্ধা থাকলে এরকম কথা আসতে পারে কোনো ব্যক্তি সম্পর্কে? রাশেদ, তুমি তো জানোই ল্যাটিন আমেরিকার ৯ দেশ, তারপরে মধ্য আমেরিকার প্রায় সব দেশ সহ এবং উত্তর আমেরিকার মেক্সিকো, ক্যারিবীয় অঞ্চলের কিউবা সহ বিশাল এক ভূখণ্ড স্পেনের অধীনে ছিল। এমনকি আমেরিকার পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়া, মন্টানা, নেভাদা, ওরেগন, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ইত্যাদি অঙ্গরাজ্যগুলো স্পেনের দখলে ছিল। পূর্ব ইউরোপের ফ্লোরিডা রাজ্যও ছিল স্পেনের দখলে। কিন্তু আচমকা এক জ্বর এসে স্পেনের সবকিছু তছনছ করে দিল। মাত্র কয়েক বছরের মধ্যে স্পেন তার সব সাম্রাজ্য হারালো। একে একে স্বাধীন হলো আমেরিকা মহাদেশে স্পেনের সব কলোনি। রাশেদ জিজ্ঞেস করল, এ তো ভারী তাজ্জবের ব্যাপার। কিভাবে দুর্দর্শ স্পেন এত দুর্বল হয়ে পড়ল? আর সেই জ্বরটাই বা কি? সেই জ্বরের নাম নেপোলিয়ন বোনাপার্ট। ফ্রান্সের ক্ষমতা দখল করলেন নেপোলিয়ন বোনাপার্ট। ইউরোপের মানচিত্র উলটপালট হয়ে পড়ল। আর সেই জ্বর এসে লাগলো আমেরিকা ভূখণ্ডে। কারণ নেপোলিয়নের উত্থানে স্পেন দুর্বল হয়ে পড়ল। ১৮০৮ সালে নেপোলিয়ন তার ছোট ভাই জোসেফ বোনাপার্টকে স্পেনের সিংহাসনে বসালেন। স্পেনের এই দুর্দশা দেখে আমেরিকার স্পেনিশ কলোনিগুলো বিদ্রোহ করে বসল। রাশেদ বলল, একটা জিনিস আবারও জানতে চাই, সেটা হচ্ছে আমেরিকার স্পেনিশ ভূখণ্ডে যারা স্পেনিশ শাসনের অবসান চাইল, তারা তো আদতে স্পেনের লোকই নাকি? ঠিক তাই। আমেরিকা মহাদেশের আদিবাসীরা তো মরে শেষ কলম্বাসের আগমনের পর থেকেই। ঠিক যেমন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমেরিকার যে ১৩টি কলোনি বিদ্রোহ করেছিল, তারা তো আদতে ছিল ব্রিটিশ জনগণ। তবে এটা ঠিক শুধু স্পেন বা ব্রিটেনের লোকজন আমেরিকাতে যায়নি। জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এসব দেশের লোকজনও আমেরিকা মহাদেশে কলোনি তৈরি করেছে। সে যাই হোক, স্পেনের কবল থেকে দক্ষিণ আমেরিকাকে মুক্ত করার এক অবিস্মরণীয় সংগ্রামী নেতা হলেন সাইমন বলিভার। বলিভার ছিলেন অত্যন্ত বিত্তশালী পরিবারের সন্তান। উচ্চ শিক্ষার জন্য তিনি স্পেনে পড়াশোনা করতে লাগলেন। কিন্তু স্পেনে পাওয়া শিক্ষাই তাকে স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ করে তোলে। তিনি ছিলেন নেপোলিয়নের অনুরাগী। পৈতৃক সম্পত্তি তিনি স্বাধীনতা আন্দোলনের জন্য ব্যয় করেন।
1813 সালে তিনি একটা ডিক্রি জারি করেন, যার বলে তিনি এবং তার অনুসারীরা ঘোষণা দিলেন স্পেনে জন্ম নেওয়া কিন্তু আমেরিকা ভূখণ্ডে বসবাসরত যে কোনো লোককে হত্যা করা হবে সে যদি স্প্যানিশ শাসনের পক্ষ নেয়। স্প্যানিশ গভর্নর ও সরকারি কর্মকর্তারা বিপদ দেখলেন। সাইমন বলিভারের সশস্ত্র সংগ্রাম ছড়িয়ে পড়ল পুরো কয়েকটা দেশ জুড়ে, ভেনেজুয়েলা, কলম্বিয়া, বলিভিয়া, পেরু, পানামা জুড়ে। মোটামুটি তুমি ধরে নিতে পারো 1808 থেকে 1826 সালের মধ্যে কিউবা ছাড়া সব দেশ স্পেনের কবল থেকে মুক্ত হয়। তবে সাইমন বলিভারের স্বপ্ন ছিল পুরো ল্যাটিন আমেরিকাকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কনফেডারেশন গড়ে তুলবেন। তার সে স্বপ্ন অবশেষে পূরণ হয়নি, তবে তার নেতৃত্বে স্পেন বিরোধী যে স্বাধীনতা সংগ্রাম ছড়িয়ে পড়েছিল তা সার্থক হয়। সাইমন বলিভার পুরো দক্ষিণ আমেরিকাতে মুক্তিদাতা হিসেবে পরিচিত। বলিভিয়া দেশটির নামকরণ হয় তার নামে, আর তার জন্মস্থান ভেনেজুয়েলার অফিসিয়াল নাম কিন্তু বলিভিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা। বিপরীত দিকে পর্তুগাল কলোনি ব্রাজিল অনেকটা শান্তিপূর্ণভাবেই স্বাধীনতা লাভ করে 1822 সালে। অবশেষে মার্কিন মূল্যকে উত্তর আমেরিকার কানাডা ও মেক্সিকো, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকা ভ্রমণ শেষে আমরা এখন মার্কিন মূল্যকে এসে পৌঁছলাম। রাশেদ মিয়া, শুনে রাখো, আমেরিকার সমস্ত রাজনৈতিক ইতিহাস, ঘটনাবলী, অর্থনৈতিক তথ্য সবকিছু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রাখা অত্যন্ত দরকার। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা সহ যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য আমেরিকা সম্পর্কে খুঁটিনাটি জেনে রাখা অত্যন্ত জরুরি। জ্ঞান, বিজ্ঞান, অর্থনীতি ও সামরিক শক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র হলো পৃথিবীর তাজ। এই দেশের পুরো ইতিহাস সম্পর্কে জানা দরকার এই পৃথিবীর যে কোনো লোকের। সোহান বলল, তোমাকে আমি প্রথমেই একটা তথ্য দেই, সেটা হলো 1872 সালে আমেরিকা পৃথিবীর 1 নম্বর অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। 2014 সালে প্রথমবারের মতো চীন ক্রয় ক্ষমতার ভিত্তিতে আমেরিকাকে হটিয়ে দেয়। যদিও বহু সূচকে এখনও আমেরিকা বিশ্বের নাম্বার 1 অধিবাসীদের দেশ। প্রথমেই মনে রেখো, আমেরিকা হচ্ছে অধিবাসীদের দেশ। পুরো ইউরোপ থেকে দলে দলে লোক আমেরিকা মহাদেশে বসবাস করেছে। বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের যত শ্বেতাঙ্গ তুমি দেখো, একটাও কিন্তু আমেরিকার আদি অধিবাসী নয়, সবগুলো ইউরোপ থেকে আগত। রাশেদ জিজ্ঞেস করলো, তোমার মুখ থেকে বারবার আমি শুনতে পাচ্ছি 1492 সালে কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের পর ইউরোপিয়ান লোকজন পুরো আমেরিকা মহাদেশ দখল করে ফেলেছে আর আদিবাসীদের মেরে ফেলেছে। তুমি কি আমাকে এরকম কোনো পরিসংখ্যান বলতে পারবে ঠিক কতজন লোক আমেরিকায় গিয়েছিল আর তারা কতজন আদিবাসীকে মেরেছে? সোহান বলল, আছে না, মানে এরকম একটা মৌলিক তথ্য না জেনে আমি কি তোমার সাথে ইতিহাসের আলোচনা করব? কমপক্ষে 3 কোটি ইউরোপিয়ান কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের পর উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশে আগমন করেছিল। রাশেদ জিজ্ঞেস করল, এদের কি এমন ঝামেলা ছিল যে আমেরিকা যেতে হবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউরোপের সমাজটা তখনও ছিল কৃষিভিত্তিক ও সামন্ত প্রথার উপর দাঁড়িয়ে। শিল্পের আগমন ঘটেনি, নগদ টাকারও এত জনজনানি ছিল না। ইউরোপ জুড়ে তখন জনসংখ্যা বাড়ছিল, কিন্তু জমি তো আর বাড়ছিল না। কৃষিতে কোনো বিপ্লব হয়নি, যুদ্ধ বিগ্রহ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। মানুষ ভাবল, আটলান্টিকের ওপারের আমেরিকায় যেহেতু জমির অভাব নাই, সুতরাং চলো বন্ধু আমেরিকায় যাই। রাশেদ আবার জিজ্ঞেস করলো, 3 কোটি লোক ইউরোপ থেকে আমেরিকায় চলে গেল, তখন আমেরিকার স্থানীয় লোকজন কি কোনো বাধা দেয় নাই? তারা কি আঙ্গুল চুষছিল? অবশ্যই বাধা দিয়েছে। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের সময় 2 আমেরিকার বিশাল ভূখণ্ডে প্রায় 6 কোটি লোক বাস করত। তারা নিজেদের মতো করে শান্তিতেই ছিল। আমি তো তোমাকে বলেছি যে মায়া, আইজ্যাক ও ইনকা এরকম 3টা বড় সভ্যতা ছিল। ইউরোপীয়রা ছিল আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাত, আর আমেরিকার আদিবাসীদের কাছে তীর ধনুক ছাড়া আর কোনো যুদ্ধাস্ত্র ছিল না। ফলাফল কি হয় বুঝতেই পারো। আমেরিকানরা পাইকারি হারে মারা গেল। যারা জীবিত ছিল তারা হলো ইউরোপীয়দের কৃতদাস। কিন্তু এখানে ঘটল আরেক বিপত্তি।
কলম্বাস পূর্ব আমেরিকায় কোনো সংক্রামক রোগের অস্তিত্ব ছিল না। প্লেগ, কলেরা, আমাশয়, বসন্ত এসব রোগের সাথে বিন্দুমাত্র পরিচয় ছিল না আদিবাসীদের। ইউরোপীয়রা এসব ছোঁয়াচে রোগ নিয়ে গেল, যার এই বংশে নির্মূল হলো আমেরিকার আদিবাসীরা। রাশেদ বলল, কোনো পরিসংখ্যান আছে কি কতজন আদিবাসী মারা গিয়েছিল? সোহান বলল, অবশ্যই। ইউরোপিয়ানদের হাতে এভাবে আমেরিকার আদিবাসীদের বিলীন হয়ে যাওয়াকে আখ্যায়িত করা হয় মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গুন্ডামি। ৬ কোটি আমেরিকান অধিবাসী কলম্বাস পরবর্তী ২০০ বছরে মাত্র ৭ লাখের মতো দাঁড়ায়। রাশেদ বলল, তোমার এসব পরিসংখ্যান শুনে তো ইউরোপীয়দের প্রতি আমার শ্রদ্ধা কমে যাচ্ছে। রেনেসা, ফ্লোরেন্স, লিওনার্দো দা ভিঞ্চি, শেক্সপিয়র, রজার বেকন, দান্তে, গ্যালিলিও, নিউটন এসব মহামনীষীদের আমলের ঘটনাই তো এগুলো নাকি? কি ভয়ঙ্কর পরিসংখ্যান! ৩ কোটি ইউরোপিয়ান গেল আমেরিকার মাটিতে বসতি স্থাপন করতে, উল্টো দিকে ৬ কোটি আমেরিকান মরে হয়ে গেল ৭ লাখে। মানব সভ্যতায় এত বড় অপরাধ আসলে হয়েছে, গা শিউরে উঠে আমার। সোহান বলল, তোমাকে তো আমি এখন আরেকটা ভয়ানক অপরাধের বর্ণনা দেইনি এখনো। বলো সেটা কি রকম? সেটা হচ্ছে দাস ব্যবসা। মানচিত্রে তুমি পশ্চিম আফ্রিকার দিকে তাকাও। সিয়েরা লিওন, গিনি, মৌরিতানিয়া, গানা, সেনেগাল, গাম্বিয়া, সাইবেরিয়া, আইবেরি কোস্ট, গ্যাবন, ক্যামেরুন এসব দেশ থেকে কালো মানুষদেরকে দৌড়ে বেঁধে শিকলে পুরো আমেরিকায় চালান দেওয়া হলো। এই কালো লোকগুলো দাস হিসেবে ইউরোপিয়ানদের কাছে সবচেয়ে লোভনীয় পণ্য বলে পরিগণিত হলো। রাশেদ বলল, কিন্তু এ কাজটা শুরু করলো কারা? দেখো, দাস প্রথা মানব সভ্যতার শুরু থেকেই ছিল। গ্রিক ও রোমান সভ্যতাও ছিল। তবে পরবর্তী ইউরোপে দাস ব্যবসা জোরে সোরে শুরু করে মুসলমানরা। স্পেন ছিল মুসলমানদের দখলে, আর ইথিওপিয়া ছিল দাস কেনাবেচার এক বড় বাজার। আর প্রাচীন নাম ছিল আবেসিনিয়া। দেখো, আবেসিনিয়া সম্রাট নাজ্জাশীর কাছে ইসলামের নবী মোহাম্মদ দাওয়াত দিয়েছিলেন। নাজ্জাশী কিন্তু রাসূলের কাছে দাস উপহার পাঠিয়েছিলেন। তবে দাসদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সহানুভূতিশীল ছিলেন। দাসদের সাথে ভালো আচরণের কথা তিনি বিদায় হজের ভাষণে বলে গেছেন। যাই হোক, আমরা আমাদের আলোচনায় ফিরি। কলম্বাসের অভিযানেও আফ্রিকার কালো মানুষ গিয়েছিল। সাদা ইউরোপিয়ানরা কালোদের গরু ছাগলের মতো মনে করত, আর জাহাজে করে হাজার হাজার কালো মানুষদেরকে ধরে শিকলে বেঁধে আমেরিকা নিয়ে যেত। যাত্রা পথে কেউ অসুস্থ হলে তাকে লাথি মেরে সমুদ্রে ফেলে দিত। কেউ কেউ মারাও যেত, তাকেও সমুদ্রে ফেলে দেওয়া হতো। এভাবে আমেরিকা ভূখণ্ডে নামার পর ফরিয়ারা ভিড় জমাতো। দাস বিক্রির একটা বিজ্ঞাপন দেখাচ্ছি তোমায়। শালফোন ২৪ জুলাই ১৭৬৯ বিক্রয় করা হবে। আগস্টের ৩ তারিখ রোজ রবিবার। ৯৪ জন সুঠামদেহী কালোদের একটি দল সদ্যই আফ্রিকা থেকে এসেছে। দলের মধ্যে রয়েছে ৩৯ জন পুরুষ, ১৫ জন বালক, ২৪ জন মহিলা এবং ১৬ জন। ধন্যবাদ। ডেভিড অ্যান্ড জন ডেস। চিন্তা করো কারবার। এভাবে কালো মানুষদেরকে হাটে বাজারে নিলামে তুলে বিক্রি করা হতো। অথচ ইউরোপে তখন উদারপন্থা মানবিকতার জয় জয়কার। জাহাজে করে পরিবহনের সময় প্রতি ৬ জনের মধ্যে একজন মারা যেত। তারপরও প্রায় ৯৫ লক্ষ কালো মানুষ দাস হিসেবে আমেরিকা ভূখণ্ডে এসেছিল। সোহান আজকের বক্তব্য শুরু করলো দাস ব্যবসা নিয়ে। রাশেদকে জিজ্ঞেস করল, তুমি কি কখনো চট্টগ্রাম বন্দরে গিয়ে সামুদ্রিক পণ্যবাহী জাহাজ দেখেছ? রাশেদ বলল, দেখেছি বটে। তবে চট্টগ্রাম বন্দরে যে জাহাজগুলো আসে তা তো ছোট ছোট জাহাজ। চট্টগ্রাম বন্দরের নাব্যতা কম হওয়ায় বড় বড় জাহাজ যেগুলো মাদার ভেসেল নামে পরিচিত সেগুলো তো আসতে পারে না। এক একটা মাদার ভেসেলের দাঁড়ান ক্ষমতা ১.৫ লাখ টন থেকে শুরু করে ৪ লাখ ৫ লাখ টন পর্যন্ত হয়ে থাকে। মনে করো জাপান থেকে টয়োটার ১২০০ ব্যক্তিগত গাড়ি একটা জাহাজ নিয়ে আসে। সে এক এলাহি কারবার। কিন্তু আমাদের জাহাজ নিয়ে আলোচনা করার দরকার কি পড়ল? দীর্ঘশ্বাস ফেলে সোহান বলল, দরকার অবশ্যই আছে। রাশেদকে জিজ্ঞেস করল, জাহাজে কি কি পণ্য আনা নেওয়া হয়? সবকিছুই তো আনা নেওয়া হয়। এই একবিংশ শতাব্দীতে এসেও তো
বিশ্ব বাণিজ্যের প্রায় ৯০ ভাগ সামুদ্রিক জাহাজে পরিবহন করা হয়। সোহান বলল, জাহাজে একটা পণ্য একসময় খুব আনা নেওয়া হতো। চিন্তা করো তো, জাহাজ খালাস হচ্ছে আর শিকল পরা মানুষ জাহাজ থেকে নামানো হচ্ছে। শিকল পরা মানুষগুলোকে বাজারে নেওয়ার জন্য দালাল ফরিয়ারা হাঁকডাক দিচ্ছে। থামো এবার, রাশেদ চিৎকার করতে লাগলো। কি বলছো এসব? শিকল পরা মানুষ, তারা আবার পণ্য কেনা বেচা, এসব কি? পুরো কাহিনী বলো। এত দেখছি ভারী মর্মান্তিক ব্যাপার। সোহান বলতে লাগলো, মনে আছে গত পর্বে বলেছিলাম প্রায় ৩ কোটি ইউরোপিয়ান আমেরিকা পাড়ি জমিয়েছিল কলম্বাস পরবর্তী জামানায়। আমেরিকা মহাদেশের জমিগুলো তো ছিল উর্বর, আদিবাসীদের সাথে ইউরোপিয়ানদের ঠিক বনিবনা হচ্ছিল না। যুদ্ধ, মহামারী, এসব কারণে তারা মরে গেল। এখন এই বিশাল ভূখণ্ড চাষাবাদ করবে কে? ইউরোপীয়রা আমাদের দেশের নবাব, রাজা, মহারাজাদের মতো আরামপ্রিয় ছিল, তা একদমই মিথ্যা। কিন্তু এসব বিপুল পরিমাণ জমি চাষের জন্য দরকার ছিল অগণিত শ্রমিক। এত শ্রমিক আসবে কোথা থেকে? সমস্যা যেখানে, সমাধান সেখানে। ম্যানেজমেন্টের কমন ডায়লগ, এই উপায়ের সমাধান একটা হলো বটে, কিন্তু মানব সভ্যতাকে কলঙ্কিত করে। রাশেদ জিজ্ঞেস করলো, কিরকম? শোন বলতে লাগলো, গত পর্বে যেটা বলেছিলাম সেটাই আর কি। আফ্রিকা থেকে কালো মানুষদের ধরে আনো আর আমেরিকা পাচার করো। সোহান বলা শুরু করলো, দেখো রাশেদ, আজকে তো আর দাস প্রথা নাই। আমেরিকান কালো লোকগুলো ভালোই আছে। কালোদের মধ্য থেকে একজন প্রেসিডেন্টও হলো, নাম তো জানোই, বারাক হোসেন ওবামা। এখনো অনেক কালো লোক প্রতি বছরই আফ্রিকার উপকূলে বেড়াতে যায়। কেউ কেউ চোখের জল ফেলে, তাদের পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে প্রার্থনা করে। তারা বলে, আমাদের পূর্বপুরুষদেরকে গরু ছাগলের মতো জাহাজে করে আফ্রিকা থেকে নিয়ে যাওয়া হয়েছিল আমেরিকায়। তারা বেঁচে ছিল বলেই আমরা দুনিয়াতে এসেছি। কত কষ্ট তারা করেছে তার ইয়ত্তা নেই। দাস প্রথার প্রক্রিয়া কি রকম ছিল? রাশেদ জিজ্ঞেস করল। ধরো ব্যাপারটা এরকম, সাদা ইউরোপিয়ানদের একটি দল সিয়েরা লিওনের কোনো একটা জনপদে ঢুকলো। কালো লোকগুলো ছিল সহজ সরল। সাদাদের দেখে তারা আগ বাড়িয়ে আসতো। সুঠাম দিয়ে লোকজনকে এক জায়গায় মিষ্টি মিষ্টি কথা বলে জড়ো করত ইউরোপিয়ানরা। তারপরেই দড়ি দিয়ে বেঁধে ফেলতো। সারাদিন হয়তো ১০০ জনকে বেঁধে ফেললো, তার পরের দিন আরো ১০০ জন। এভাবে কয়েক সপ্তাহ ধরে কালোদের বেঁধে ফেলার অভিযান চলতো। মানে জেলে যেভাবে জাল ফেলে মাছ ধরে, ঠিক সেভাবে কালোদের ধরত ইউরোপিয়ানরা। রাশেদ বলল, এই ঘৃণ্য প্রথা নিয়ে কেউ কথা বলেনি? কথা বলতো বটে, কিন্তু ব্যবসায়ী সম্প্রদায় আর রাজনীতিবিদদের দাপটে এগুলো মিলিয়ে যেত। আরেকটা মজার ব্যাপার কি জানো? বাংলাদেশে যে বিমানের ড্রিমলাইনারগুলো যখন আসে তখন পানি ছিটিয়ে তাদের অভ্যর্থনা জানানো হয়। ঠিক তেমনি দাসগুলো আমেরিকা যাবার পরই গির্জার পাদ্রী, পুরোহিতরা পানি ছিটিয়ে তাদেরকে আশীর্বাদ করত। মানে ধর্ম ব্যবসায়ীদের ডং দেখো। রাশেদ বলল, এই দাসরা মাঝে মাঝে বিদ্রোহ করতে চাইতো না? চাইতো, কিন্তু নিষ্ঠুরভাবে দমন করা হতো। আর কালোদের মনে একটা অনুভূতি কাজ করত যে সাদারাই তাদের প্রভু, তাদের কথার বাইরে আর কি করা যায়। ইউরোপিয়ানরা আবার দেখলো কালোদেরকে বিয়ে করিয়ে দিলে সন্তানও উৎপাদন করে, আবার কাজেও মনোযোগ হয়। তাই তারা কালোদেরকে বিয়ে দিয়ে কৃষ্ণাঙ্গ জনসংখ্যাও বাড়ালো। তবে এখানে আরও হৃদয় বিদারক ঘটনা ঘটত। সন্তানগুলো যখন সাবালক হতো, মা বাবার কাছ থেকে তাদের ছিনিয়ে নিয়ে তাদেরকে আবার বাজারে বিক্রি করে দিত। কি অবস্থা দেখো। তবে যাই হোক, সবকিছুর একটা শেষ আছে। ধীরে ধীরে ইউরোপের মধ্যবিত্ত শ্রেণী এটার বিরুদ্ধে সোচ্চার হয়। দাস প্রথা চিরতরে নিষিদ্ধের দাবি ওঠে। আবার সাদাদের জনসংখ্যাও বাড়ছিল। জমিতে কৃষি শ্রমিকের অভাবও কমতে লাগলো। কৃষিতে প্রযুক্তি আসলো। আবার বিশ্ব ভ্রমণের আরও আলোচনায় ভূমি দেখবে আমি ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল, কারণ ব্রিটিশরা সবসময় তাদের কলোনিগুলোর শিক্ষা, স্বাস্থ্য, আইন কানুন নিয়ে চিন্তা করত। এই যে ঘৃণিত দাস ব্যবসা, এটার হর্তাকর্তা ছিল পর্তুগিজরা। পরে স্পেন, নেদারল্যান্ড আর ফ্রান্স এদের সাথে যোগ দিয়েছে। ব্রিটিশরা কিন্তু এ ব্যবসার সাথে জড়াতে চায়নি। ৯৫ লক্ষ দাসদের মধ্যে ব্রিটিশরা নিয়ে গিয়েছিল ৪ লক্ষ। তবে যাই হোক, সবাই সমভাবে দোষী। দাসদের কাহিনী হাজার হাজার পৃষ্ঠা শেষ হবে না, আমরা আপাতত আর না বাড়াই। তবে একটা কথা মনে রাখবে, আমেরিকার সংবিধানটা কিন্তু
মানবাধিকারের অন্যতম সেরা দলিল, যদিও সেখানে দাস ও মহিলাদের সমানাধিকারের ব্যাপারটা উপেক্ষিত ছিল। হয়তো সমকালীন পরিস্থিতি এর জন্য দায়ী। আমেরিকা রাষ্ট্রের গঠন ও প্রতিষ্ঠা অত্যন্ত চমকপ্রদ। অনেক অবাক করা তথ্য আছে যেটা তোমার বিসিএস পরীক্ষার জন্য কাজে লাগবে। আর দাস প্রথা বিলুপ্ত করেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 1863 সালে। এ কাজের জন্য লিঙ্কনকে জীবন পর্যন্ত দিতে হয়েছিল। আমেরিকার মাটিতে উড়ল ব্রিটিশ রাজের পতাকা। দাস ব্যবসা নিয়ে অনেক কথা হয়েছে, এখন আমরা আমেরিকার রাজনৈতিক ইতিহাসের দিকে মনোযোগ দিব। যেটা আগেই বলেছিলাম, স্পেন ও পর্তুগাল ব্যস্ত হয়ে পড়ল পুরো মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকা নিয়ে। উত্তর আমেরিকার অন্তর্গত আমেরিকা কানাডা হলো ফ্রান্স ও ইংল্যান্ডের যুদ্ধক্ষেত্র। আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী এলাকায় কলোনি গড়ে তুলল ব্রিটিশরা, আর ভিতরের দিকে কলোনি স্থাপন করল ফ্রান্স, নিউ ফ্রান্স নাম দিয়ে। তবে এই জন্য সময় লাগলো প্রায় 100 বছরের বেশি সময়। ব্রিটেন ও ফ্রান্স দুই দেশই তাদের অভ্যন্তরীণ গোলযোগের কারণে আমেরিকার দিকে নজর দিতে পারেনি। 1600 সালের পর থেকে তারা অভিযান শুরু করে। তবে আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূলের দিকে স্পেন তার দখলদারিত্ব কায়েম করেছিল। বর্তমান আমেরিকার প্রভাবশালী রাজ্য ক্যালিফোর্নিয়া, নেভাদা, মন্টানা এসব অঞ্চল নির্বিঘ্নে শাসন করত স্পেন। অন্য কোনো দেশ আমেরিকার পশ্চিম প্রান্তে কলোনি গড়তে উৎসাহী হয়নি। এর মধ্যে পৃথিবীর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল। আগে সেটা শোনো। ব্রিটিশের হাতে স্প্যানিশ আর্মাডার পতন। ব্রিটিশ সিংহাসনে ক্ষমতায় বসলেন লৌহ মানবিক কুমারী রানী এলিজাবেথ 1559 সালে। স্পেনের সাথে রানী এলিজাবেথের বিরোধ তুঙ্গে। ইউরোপে ইতিমধ্যে খ্রিস্টান ধর্মের সংস্কারক মার্টিন লুথার কিং এর আগমন ঘটে গেছে। এলিজাবেথের পিতা অষ্টম হেনরি মার্টিনের প্রবর্তিত প্রোটেস্ট্যান্ট ধর্মের অনুসারী হলেন। স্পেন পরে রইল ক্যাথলিক মতবাদ আঁকড়ে ধরে। এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন স্পেনের রাজা ফিলিপ। পত্র পাঠ ও প্রস্তাব প্রত্যাখ্যান করেন রানী এলিজাবেথ। স্পেন আর ইংল্যান্ডের মধ্যে ভীষণ শত্রুতা শুরু হলো। স্পেনের অধীনতা থেকে স্বাধীনতা চাইল নেদারল্যান্ডের অধিবাসী ডাচরা। এলিজাবেথ ডাচদেরকে সব দিক দিয়ে সাহায্য করতে লাগলেন। সমুদ্রে স্প্যানিশ জাহাজে লুটপাট চালাতো স্পেন আর নেদারল্যান্ডের অভিযাত্রীরা। রানী এলিজাবেথের আমল হচ্ছে ব্রিটিশ ইতিহাসের এক স্বর্ণযুগ। সাহিত্যে তখন আলো ছড়াচ্ছেন শেক্সপিয়র। ব্রিটেনের সর্বকালের অন্যতম সেরা সমুদ্র অভিযাত্রী ফ্রান্সিস ড্রেকের জন্ম হয়। তার সাথে যুক্ত হয় জন হকিংস ও ওয়াল্টার রেলে। এই তিনজন দুর্ধর্ষ সামুদ্রিক কুত্তা নামে পরিচিত ছিল। রানী এলিজাবেথের কাছ থেকে অনুমতি নিয়ে তারা সাগরে দস্যুগিরি করত। ডাচদের সাথে মিলেমিশে তারা স্পেনের জাহাজে হামলা চালাতো ও লুট করত। রাশেদ জিজ্ঞেস করল, কি তাজ্জব ব্যাপার, ডাকাতি করতে রানীর অনুমতি লাগে? সভ্যতার ইতিহাসে এই ছিল? তোমাকে মনে রাখতে হবে রাশেদ, সাম্রাজ্যবাদের ইতিহাসের মূল মন্ত্রই হচ্ছে খুন খারাপি, দস্যুতা ও ডাকাতি। এসব করে তো ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা অন্যের দেশ দখল করেছে। দেশ দখল তো কোনো রোমান্টিক কাজ নয় বাপু। সে যাই হোক, 1585 সালে নেদারল্যান্ডের সাথে এক বন্ধুত্বপূর্ণ চুক্তি করলেন রানী এলিজাবেথ। স্পেন আরও খেপে গেল। 130টি সামুদ্রিক জাহাজের বিশাল বহর নিয়ে ব্রিটেনের নৌশক্তিকে ধ্বংস করতে স্পেনের অপরাজয় আর্মডা প্রস্তুত। কিন্তু ফল হলো ভিন্ন। 100টি জাহাজ নিয়ে তুলনামূলক কম শক্তির ব্রিটেন স্পেনের এই অপরাজয় বাহিনীকে প্রায় নিশ্চিহ্ন করে ফেলেন। স্পেনের 18,000 সৈনিকদের মধ্যে প্রায় 15,000 নিহত হয়। 60টি যুদ্ধজাহাজ হারায় স্পেন। এই ঘটনা ব্রিটেনের ইতিহাসে এক নবজাগরণের সৃষ্টি করে। তারা এবার নিশ্চিন্ত মনে আমেরিকায় বসতি স্থাপনের মনোযোগ দেয়। 1588 সালে ব্রিটিশ নৌশক্তির হাতে স্পেনের অপরাজয় আর্মাডার পতন মানব ইতিহাসেরই এক গুরুত্বপূর্ণ ঘটনা। দিগ্বিজয়ী ব্রিটিশ রাজ মাথা তুলে দাঁড়াতে চাইল। ক্যারিবিয়ান অঞ্চল সহ পুরো আমেরিকা মহাদেশে তারা বসতি স্থাপন করতে চাইল। পুরো ইউরোপ থেকে লোকজন নতুন বিশ্বে যেতে চাইল। লন্ডনের রাস্তা থেকে জার্মানি, সুইজারল্যান্ডের গন্ড গ্রাম থেকে সুইডেন, আয়ারল্যান্ড থেকে ফ্রান্স, ইতালি, বেলজিয়াম থেকে দলে দলে লোকজন আমেরিকায় পাড়ি জমালো। আজকের আমেরিকার সাদা চামড়ার লোকগুলো আসলে এসব দেশের বংশধর। জেমসটাউন আমেরিকার মাটিতে প্রথম ব্রিটিশ উপনিবেশ।
রাশেদ, আজকে পৃথিবীব্যাপী যে বড় বড় কোম্পানি রয়েছে তার গোড়াপত্তন হয়েছিল মূলত পাপ কাজ করার জন্য। সর্বনাশ! এ কি কথা! পাপ কাজ করার জন্য কোম্পানি সংগঠনের জন্ম কিভাবে? সোহান বলল, ঘটনা হচ্ছে কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের পরই নতুন পৃথিবীতে লুণ্ঠন হত্যা সহ সমস্ত পাপাচার করে ভূখণ্ড দখলে রাখার সংগ্রামে নামে ইউরোপিয়ান দেশগুলো। এ কাজটা কোনো ব্যক্তি বিশেষ কিংবা সংগঠন একা করতে পারে না, কারণ এ কাজটা করার জন্য দরকার প্রচুর টাকা, শ্রমিক ও ঝুঁকি নেওয়ার অদম্য সাহস। আবার এ কাজে রাষ্ট্র সরাসরি জড়িত থাকতে পারে না, কারণ অন্য ভূখণ্ডের মানুষকে কোনো ধরনের কারণ ব্যতি রেখেই তাদের প্রতি হত্যাযজ্ঞ চালালে রাষ্ট্র তাদের নাগরিকদের কাছে ছোট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দরকার ছিল রাষ্ট্রের সহায়তা নিয়ে এমন এক ধরনের প্রতিষ্ঠান যারা নিজেদের সামর্থ্য অনুযায়ী বড় বড় জাহাজ নিয়ে সাগর মহাসাগর পাড়ি দিয়ে নতুন ভূখণ্ড দখলে নিবে, আর রাষ্ট্র তাদেরকে প্রচ্ছন্ন সমর্থন দেবে। তখনই জন্ম নিল কোম্পানি সংগঠনের ধারণা। আমাদের ভারতবর্ষ যেমন প্রথমে দখলে নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক তেমনি আমেরিকার মাটিতে ব্রিটিশ শাসনের ভিত্তি গড়ে দিয়েছিল ভার্জিনিয়া কোম্পানি। ১৬০৭ সালে ভার্জিনিয়া কোম্পানি আমেরিকা ভূখণ্ডে পা রাখে। তারা প্রথমে যে জায়গাটায় বসতি গড়ে তোলে তার নাম রাখে জেমসটাউন। জেমসটাউন হচ্ছে ইউরোপীয়দের কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম কলোনি। ব্রিটিশ সিংহাসনে তখন অধিষ্ঠিত ছিলেন রাজা জেমস। তারই নামানুসারে এ নামকরণ করা হয়। বর্তমানে ভার্জিনিয়া আমেরিকার একটা অঙ্গরাজ্য। ১৬০৭ সালের পর থেকেই আমেরিকার মাটিতে লাখ লাখ ব্রিটিশ অধিবাসী আগমন ঘটে। আটলান্টিকের সমুদ্র উপকূল জুড়ে এভাবে ধীরে ধীরে ১৩টি অঙ্গরাজ্য প্রতিষ্ঠা করে ব্রিটিশরা। স্থানীয় অধিবাসী বলতে আর কিছুই রইল না। ব্রিটিশদের কাছে ডাচ সাম্রাজ্যবাদীদের পরাজয়। একটা অবাক করা তথ্য দিব এবার তোমাকে। বলো আমাকে, নিউ ইয়র্ক নগরী কারা প্রতিষ্ঠা করেছে? এ ব্যাপারে জানো কিছু? রাশেদ বলল, নির্দিষ্ট করে বলতে পারছি না, তবে ধারণা করতে পারি যে ব্রিটিশরাই হয়তো প্রতিষ্ঠা করেছে। সোহান বলল, এটাই তো ইতিহাসের মজা। নিউ ইয়র্ক প্রতিষ্ঠা করেছে আসলে ডাচরা, পরে ইংরেজরা তাদেরকে হটিয়ে নিউ ইয়র্ক নগরী দখল করে। রাশেদ বলল, ভারী অদ্ভুত কথাবার্তা। এতকাল আমি তোমার কাছ থেকে শুনে এসেছি স্পেন, পর্তুগাল, ফ্রান্স ও ব্রিটেনের কথা। এই ফাঁকে নেদারল্যান্ডের অধিবাসী ডাচরা কিভাবে এলো সেটাই বলছি, শোনো। ছোট্ট দেশ নেদারল্যান্ড, কিন্তু আধুনিক সামুদ্রিক অভিযানে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পেনের কবল থেকে মুক্ত হওয়ার জন্য তারা যুদ্ধ ঘোষণা করে। ৮০ বছর ব্যাপী স্প্যানিশ ডাচ যুদ্ধ হয় ১৫৬৮ থেকে ১৬৪৮ সাল পর্যন্ত। সবার চেয়ে কম খরচে সামুদ্রিক জাহাজ বানাতে তারা ছিল সিদ্ধহস্ত। ডাচদের ছিল দুটি কোম্পানি। এশিয়া ও আফ্রিকায় উপনিবেশ স্থাপনের জন্য তারা প্রতিষ্ঠা করেছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর আমেরিকার ভূখণ্ডে দখলদারিত্ব বজায় রাখার জন্য তারা আরেকটা কোম্পানি প্রতিষ্ঠা করল যার নাম ডাচ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি তোমাকে, পরীক্ষায় এই প্রশ্নটা প্রায়ই আসে। নিউ ইয়র্ক নগরী কোন নদীর তীরে অবস্থিত? রাশেদ বলল, সেটা আমি জানি। নিউ ইয়র্ক নগরী হাডসন নদীর তীরে অবস্থিত। ভেরি গুড। চলো এ সম্পর্কে আর একটু আলোচনা করি। এই নদীটির নামকরণ করা হয়েছে হেনরি হাডসন নামে একজন ব্রিটিশ অভিযাত্রীর নামে। তিনি ব্রিটিশ হলেও ডাচদের পক্ষ নিয়ে আমেরিকা অভিযানে এসেছিলেন। আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিম হয়ে তিনি তখনও ভারতে আসার বিকল্প রাস্তা খুঁজছিলেন। ১৬০৯ সালে হেনরি হাডসন ম্যানহাটন দ্বীপপুঞ্জের খোঁজ পান। আমেরিকার পূর্ব উপকূল জুড়ে ব্রিটিশদের কলোনি স্থাপন শুরু হয়েছে পুরোদমে, কিন্তু ম্যানহাটান দ্বীপপুঞ্জ ও তার আশেপাশের এলাকাগুলোতে অল্প কয়েকজন ডাচ নাবিক বর্তমান নিউ ইয়র্ক নগরীতে বসবাস শুরু করলো। পুরো ব্যাপারটি দেখভাল করার জন্য সার্বিক তত্ত্বাবধানে রইল ডাচ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি। ১৬২৫ সালে এলাকাটা পরিণত হয় নিউ নেদারল্যান্ড কলোনি হিসেবে, আর রাজধানী হিসেবে গড়ে ওঠে নিউ আমস্টারডাম নগরী। ডাচদের এই বারবারন্ত অবস্থা সহ্য হয়নি ব্রিটিশদের। ডাচরা সংখ্যায় ছিল গুটি কয়েকজন। ১৬৬৪ সালে ব্রিটিশদের কাছ থেকে চিঠি পায় ডাচরা। ব্রিটিশরা এই নগরী তাদের কাছে ছেড়ে দিতে বলে।
প্রতি উত্তরে ডাচরা আর কিছু করার সাহস পেল না। তারপর থেকে নিউ আমস্টারডাম নগরী পরিবর্তিত হয়ে নিউ ইয়র্ক নগরী হয়ে যায়। নিউ নেদারল্যান্ড হয়ে যায় নিউ ইয়র্ক প্রদেশ। একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো ব্রিটিশের কলোনিগুলো গড়ে উঠেছিল বর্তমান আমেরিকার পূর্ব উপকূলে। আমেরিকা মহাদেশের পশ্চিমে প্রশান্ত মহাসাগর আর পূর্ব দিকে ইউরোপ আফ্রিকা অভিমুখে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের কূল ঘেঁষে ছোট ছোট 13টি প্রদেশ গড়ে উঠেছিল। রাশেদ জিজ্ঞেস করল, তার মানে বর্তমান আমেরিকার খুব ছোট্ট একটা অংশে ব্রিটিশ কলোনিগুলো গড়ে উঠেছিল। তাহলে আমেরিকার মধ্যাঞ্চলে কিংবা পশ্চিম দিকের বিশাল এলাকার কি খবর? পূর্ব উপকূলের ছোট্ট একটা অংশে বাস করে কিভাবে ব্রিটিশ সভ্যতার ভিত গড়ে উঠল আমেরিকাতে? সোহান বলল, এটা আসলে একটা মজার ব্যাপার। ব্রিটিশ কলোনিগুলো আয়তনে ছিল ছোট, কিন্তু ঘনবসতিপূর্ণ। আবহাওয়া ছিল চমৎকার। চাষাবাদ ও মৎস্য চাষের জন্য আদর্শ জায়গা। প্রায় 15 লক্ষ ব্রিটিশ নাগরিক আমেরিকায় বসতি স্থাপন করেছিল। জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন এসব দেশ থেকেও লোকজন 13টি কলোনিতে বসবাস করত। অন্যদিকে ফ্রান্সের দখলে ছিল বিশাল লুইজিয়ানা প্রদেশ। এটা ছিল দেশের মধ্যাঞ্চলে। বর্তমানে লুইজিয়ানা ভেঙে অনেকগুলো প্রদেশ সৃষ্টি হয়েছে। প্রদেশটা ছিল অনুর্বর ও বসতিহীন। ফ্রান্স কোনো সভ্যতা সৃষ্টি করতে পারেনি লোকদেরকে নিয়ে। তার উপর সপ্তবর্ষের যুদ্ধে হেরে যাওয়ার কারণে লুইজিয়ানা প্রদেশের দখল নেয় স্পেন, আর পশ্চিম প্রান্তের বিশাল উপকূল ছিল স্পেনের দখলে। আজকের ক্যালিফোর্নিয়া, ওরেগন, মন্টানা এসব প্রদেশ স্পেন শাসন করেছে। ওসব এলাকার ইতিহাস আমি আলাদাভাবে তোমাকে বলবো একটু পরেই। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, বর্তমান টেক্সাস প্রদেশটি ছিল একটা স্বাধীন দেশ। এক পর্যায়ে এটি আমেরিকার সাথে অঙ্গীভূত হয়। রাশেদ বলল, আপাতত আমরা তাহলে ব্রিটিশের 13টি কলোনিগুলো নিয়েই তাহলে আলোচনা সীমাবদ্ধ রাখি। তারপরে ধাপে ধাপে মধ্যাঞ্চল ও পশ্চিম উপকূল নিয়ে আলাপ করা যাবে। সেটাই ভালো হবে, সোহান বলল। 13টি কলোনি নিয়ে গালগপ্প। তোমাকে প্রথমেই প্রশ্ন করি, আমেরিকার পতাকায় কতগুলো তারকা আছে? রাশেদ বলল, তা তো গুণে দেখি নাই। বর্তমানে আমেরিকায় মোট 50টি রাজ্য আছে। প্রতিটি রাজ্যকে প্রতিনিধিত্ব করার জন্য একটি করে মোট 50টি তারকা আছে। এমসিকিউ পরীক্ষার জন্য এই প্রশ্নটা প্রায়ই আসে। কিন্তু শুরুতে আমেরিকাতে রাজ্য ছিল মোট 13টি। এই 13টি রাজ্যকে সম্মান জানানোর জন্য লাল রেখা টানা আছে 13টি। এগুলো অবশ্যই মনে রাখতে হবে। রাশেদ আবার জিজ্ঞেস করল, সর্বশেষ অঙ্গরাজ্য কোনটি তাহলে? এটা জানতে তো আমার বাড়ি কৌতূহল। সোহান বলল, এটাও মনে রাখতে হবে। 1959 সালের আগস্টের 21 তারিখ হাওয়াই দ্বীপপুঞ্জ সর্বশেষ অঙ্গরাজ্য হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দেয়। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। মিস্টার মামুন, এবার একটা জিনিস সম্পর্কে তোমার পরিষ্কার ধারণা থাকতে হবে। সেটা হলো, ব্রিটেনের 13টি কলোনির কি এমন হলো যে তারা তাদের পিতৃভূমি ব্রিটিশের অধীনতা থেকে ছিন্ন হয়ে স্বাধীন দেশ হয়ে থাকতে চাইল। মনে রেখো, তৎকালীন ব্রিটিশের সামনে আমেরিকা ছিল কিন্তু একেবারে দুধের বাচ্চা। দুনিয়া জোড়া কলোনি বানাচ্ছে শক্তিধর ব্রিটিশরা। 1763 সালে সপ্তবর্ষের যুদ্ধের অবসানের পর ব্রিটেনের দাপটের সামনে দাঁড়ানোর ক্ষমতা পৃথিবীর আর কারো ছিল না। আমেরিকা ও কানাডার মাটি থেকে ফ্রান্সকে বিতাড়িত করেছে। ভারতবর্ষে ফ্রান্সকে শোচনীয়ভাবে পরাজিত করে ধীরে ধীরে ভারতবর্ষে শক্তি বাড়াচ্ছে ব্রিটিশরা। সেই ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কিন্তু চারটিখানি কথা নয়। কিন্তু আমেরিকার 13টি কলোনি হয়ে গেল ব্রিটেনের কাছে লক্ষিন্দরের বাসরঘর। ছিদ্র দিয়ে সাপ ঢুকবেই, যতই ব্যবস্থা নেওয়া হোক না কেন। সপ্তবর্ষের যুদ্ধে বিজয়ের পর ব্রিটেনের অহংকার আরও বেড়ে গেল বটে, কিন্তু যুদ্ধ করার মাসুল হিসেবে সে হলো ঋণগ্রস্ত। বিভিন্ন উপায়ে ট্যাক্স বাড়ানোর উপায় বের করতে লাগলো ব্রিটিশ রাজ। পাশ হলো নিত্য নতুন আইন। এসব আইন পাশের মাধ্যমে 13টি কলোনির উপর বাড়তি করের বোঝা চাপিয়ে দিল ব্রিটিশ রাজ। অসন্তোষ ছড়িয়ে পড়ল পুরো উপনিবেশ জুড়েই। তাছাড়া 13টি উপনিবেশ আর চাইছিল না এত দূর থেকে কেউ এসে তাদেরকে শাসন করুক। নিজেদের ভাগ্য তারা নিজেরাই গড়তে পারবে। সারা দুনিয়া যুদ্ধ করে বেড়ায় ব্রিটিশরা। এসব ঝামেলা থেকেও দূরে থাকতে চাইল 13টি কলোনি। অসন্তোষ প্রকাশের একটা ঘটনা বিখ্যাত হয়ে আছে
ইতিহাসে সেটা হলো বুস্টন টি পার্টি 1773। 1773 সালের 16 ডিসেম্বর তারিখটি আমেরিকার স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। আগেই যেটা বলেছিলাম, ফ্রান্সকে হারিয়ে শক্তিশালী হয়ে ওঠা ব্রিটেন অর্থনৈতিকভাবে ছিল ঋণগ্রস্ত। আমেরিকায় ব্রিটেনের যে 13টি কলোনি আছে, এগুলোর উপর একটার পর একটা করের বোঝা চাপিয়ে দিয়ে ব্রিটেন অর্থনৈতিক দুরবস্থা থেকে মুক্তি পেতে চাইল। এর ফল হলো হিতে বিপরীত। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষোভ জমতে লাগলো। 13টি কলোনির লোকজন লক্ষ্য করল ব্রিটেন যা মন চায় তাই করে ফেলে। যেহেতু ব্রিটিশ পার্লামেন্ট কলোনির কোনো প্রতিনিধি নেই, যেহেতু ব্রিটেন কলোনির লোকজনের সাথে পরামর্শ না করেই বৈষম্যমূলক আইন পাশ করে, তাহলে কি দরকার ব্রিটেনের সাথে থাকার? আর এত দূর থেকে এসে ব্রিটেন কেনই বা আমেরিকার কলোনিগুলোর উপর নাক গলাবে? ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি পুরো আমেরিকায় তখন চা রপ্তানি করত। ক্ষুদ্র আমেরিকানরা ব্রিটিশ কর্তৃক সরবরাহকৃত চা বর্জন করতে চাইল। এ কাজে তাদের সহায়তা করল নেদারল্যান্ডের অধিবাসী ডাচরা। ডাচরা চোরাই পথে আমেরিকায় চা সরবরাহ করতে লাগলো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হয়ে গেল। 16 ডিসেম্বর তারিখে বস্টন বন্দরে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চায়ের একটি বড়সড় চালান আসলো, প্রতিবাদকারীরা আগের দিন রাত থেকে জড়ো হয়ে এই চালানটি নষ্ট করার প্রস্তুতি নিচ্ছিল। হলো তাই। প্রতিবাদকারীরা 342টি কাঠের বাক্স ভর্তি চালান ফেলে দিল বন্দরেই। ব্রিটিশ নৌবাহিনী মোতায়েন ছিল বন্দরেই। তারা প্রতিবাদকারীদের বাধা দেওয়ার নৈতিক সাহস হারিয়ে ফেলেছিল, কারণ তারা বুঝতে পেরেছিল প্রতিবাদকারীদের উপর হামলা চালালে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। বস্টন বন্দরে চা ফেলে দেওয়ার ঘটনাই ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমেরিকার সরাসরি প্রতিবাদ। এর ফল হয়েছিল সুদূর প্রসারী। 1774 সালের জুন মাসে আমেরিকার স্বাধীনতা আন্দোলনের স্থপতি জর্জ ওয়াশিংটন বলেছিলেন, বস্টনের ঘটনার কারণটাই আমেরিকা সৃষ্টির কারণ হিসেবে বিবেচিত হবে। হলো তাই। 2 বছরের মাথায় 1776 সালের 4 জুলাই আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে আমেরিকার 13টি ব্রিটিশ কলোনি তার পিতৃভূমি ব্রিটেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। রাশেদ বলল, এজন্যই কোনো একটা জায়গায় পড়েছিলাম, একমাত্র বাংলাদেশ ও আমেরিকায় স্বাধীনতা দিবস বলে আলাদা একটা দিবস আছে, কারণ তারা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে নেমেছিল। সোহান বলল, ঠিক তাই, বিজয় অর্জন ও সংবিধান প্রতিষ্ঠা। যেটা বলতে চাই সেটা হলো 1776 সালের 4 জুলাই আমেরিকানরা স্বাধীনতা ঘোষণা করেছিলেন একটি স্বাধীন দেশের আকাঙ্ক্ষায়। আমেরিকা চলে গেল পয়েন্ট অফ নো রিটার্ন অবস্থায়, আর ফিরে আসার কোনো পথ নেই। দীর্ঘ 7 বছর খণ্ড খণ্ড যুদ্ধ চলল আমেরিকার সাথে ব্রিটেনের। ব্রিটেনের ঐতিহ্যবাহী শত্রু ফ্রান্স সার্বিকভাবে সহায়তা করল আমেরিকাকে। আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র প্রস্তুত 3 জন মহান ব্যক্তি চিরস্মরণীয় হয়ে আছেন। তারা হলেন টমাস জেফারসন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এবং জন অ্যাডামস। মূলত স্বাধীনতা ঘোষণার আগেই 1775 সালের 9 এপ্রিল প্রথম সংঘর্ষ হয় আমেরিকান বাহিনীর সাথে ব্রিটিশ বাহিনীর। 1778 সালে ফ্রান্স সরাসরি আমেরিকার পক্ষ নিয়ে যুদ্ধে নামে। আমেরিকার সামরিক অধিনায়ক জর্জ ওয়াশিংটনের বাহিনীর কাছে হেরে যায় লর্ড কর্নওয়ালিসের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনী। 1783 সালে 3 সেপ্টেম্বর অবশেষে ফ্রান্সের প্যারিস নগরীতে চুক্তি সম্পাদিত হয়। আমেরিকা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে পরিণত হয়। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের চুক্তিটি প্যারিস শান্তি চুক্তি নামে পরিচিত, যদিও সে সময় ভার্সাই নগরীতে ইউরোপের বিবাদমান আরও বেশ কয়েকটি দেশের মধ্যে মোট 4টি চুক্তি স্বাক্ষরিত হয়। চূড়ান্ত স্বাধীনতা অর্জনের পর বেশ কয়েক বছর যাবৎ সংবিধান প্রণয়নের কাজ চলে। আমেরিকার স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নায়ক জর্জ ওয়াশিংটন 13টি কলোনিগুলোতেই বললেন, তোমরা কিন্তু জনগণের মতামত নিয়ে এ নতুন রাষ্ট্রে জয়েন করবে, কারো প্রতি কিন্তু কোনো জোর নেই। সর্বপ্রথম রাজ্য হিসেবে ডেলাওয়ার 1787 সালের 7 ডিসেম্বর সংবিধান অনুমোদন করে। বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। অত্যন্ত ছোট রাজ্য রোড আইল্যান্ডের সে কি তেজ!
সে মার্কিন যুক্তরাষ্ট্রে জয়েন করবে না। ওয়াশিংটন বললেন, নো প্রবলেম, যা হোক। প্রায় 2.5 বছর পর 1790 সালের 29শে মে তারিখে রোড আইল্যান্ড জনমতের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে জয়েন করে। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসেবে সর্বসম্মতভাবে নির্বাচিত হন জর্জ ওয়াশিংটন 1789 সালের 30 এপ্রিল। 4 বছর পর তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিতে চেয়েছিলেন। লোকজনের অনুরোধে তিনি আবার ক্ষমতা নেন 1793 সালে। যদিও 1796 সালে ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি রাজনীতির রঙ্গমঞ্চ থেকে বিদায় নেন। চিন্তা করো, এশিয়া আফ্রিকার কত নায়ক মহানায়ক ক্ষমতা থেকে সরতেই চায় না, আর আমেরিকার স্বাধীনতা সংগ্রামী জর্জ ওয়াশিংটন 2 মেয়াদের বেশি থাকতেই চাইলেন না। মনে রেখো, আমেরিকা এমন একটা দেশ যেখানে কোনোদিন কোনো রাজা মহারাজা ছিল না, স্বৈরশাসক ছিল না, ক্ষমতালোভী কোনো উৎপীড়ক ছিল না। এ দেশটাতে সাধারণ মানুষের অধিকার সবচেয়ে বেশি সুরক্ষিত। বাড়তে লাগলো আমেরিকার ভূখণ্ড। লুইজিয়ানা ক্রয়। সোহান রাশেদকে বলল, দেখো রাশেদ, 26তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের কাছ থেকে ক্রয় করা হয়েছিল? উত্তর হচ্ছে লুইজিয়ানা। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষাতেই আসে। এর পিছনের কাহিনীটা জানতেই হবে, তাহলে আর কোনোদিন ভুল হবে না। আর নতুন জিনিস জানার মজা তো থাকবেই। অবশ্যই। সোহান মাথা নাড়ালো। 1789 সালের 14 জুলাই ফরাসি বিপ্লব সংগঠিত হয়। বিপ্লব পরবর্তী সময়টা ছিল মারাত্মক অস্থিরতার, অনেকটা আরব বসন্তের মতো। বিপ্লবের পরের লোকজন দিশেহারা, নৈরাজ্যে ভরপুর ফ্রান্স। এমন সময়ে আবির্ভাব ঘটে দিগ্বিজয়ী বীর নেপোলিয়নের। নেপোলিয়ন ফ্রান্সকে মহাশক্তিধর ও ইউরোপের প্রভু হিসেবে বানানোর পরিকল্পনা করে। একের পর এক যুদ্ধে পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশকে করায়ত্ত করেন। নেপোলিয়নের ভয়ে তটস্থ ইউরোপ। লুইজিয়ানার আয়তন শুনে তুমি টাস্কি খেয়ে যাবে। 21,40,000 বর্গ কিলোমিটার আয়তন লুইজিয়ানার, বর্তমান সৌদি আরবের সমান। রাশেদ জিজ্ঞেস করল, এত বড় আয়তনের ভূমি কেন বিক্রি করল ফ্রান্স? সোহান বলল, সাদেকি আর ফ্রান্স এটা বিক্রি করেছে, বাধ্য হয়ে বিক্রি করেছে সে। কথা হলো, আগেই বলেছিলাম আমেরিকা ভূখণ্ডে ফ্রান্স কলোনি তৈরিতে তেমন সুবিধা করতে পারেনি। ক্যারিবিয়ান হাইতিতে ফ্রান্স কৃতদাসদের দিয়ে সে চিনি চাষ করাচ্ছিল, ঠিকঠাক চলছিল সব। 1699 সাল থেকে লুইজিয়ানা অঙ্গরাজ্য ফ্রান্সের দখলে ছিল, তবে এত বড় ভূখণ্ডের লোকজন তেমন ছিল না, জনসংখ্যা ছিল খুব কম। সপ্তবর্ষের যুদ্ধে যখন ফ্রান্সের পরাজয় হলো, তখন স্পেন ও লুইজিয়ানার দখল নিল 1762 সালে। তখন থেকেই তা স্পেনের দখলে। নেপোলিয়ন ক্ষমতা পেয়ে স্পেনকে হুঙ্কার দিলেন লুইজিয়ানা বুঝিয়ে দেওয়ার জন্য। স্পেন মনে মনে সরে পড়ল। সব পাগলদের এক ধরনের ফর্ম ও সেরা সময় থাকে, তখন সময়টা ছিল নেপোলিয়নের। নেপোলিয়নের কথা আমি তোমাকে বলবো ইউরোপ পরিভ্রমণের সময়। কিন্তু ফ্রান্স পড়ল আরেক বিপদে। সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের যে বাণী নিয়ে ফরাসি বিপ্লব সংগঠিত হলো, তা আমেরিকার দাসদের কানেও পৌঁছল। ক্যারিবিয়ান হাইতি, যা ফ্রান্সের দখলে ছিল, এ অঞ্চলের দাসরা বিদ্রোহ করল। ফ্রান্সের প্রেক্ষাপটে বিষয়টা ছিল অদ্ভুত রকমের, কারণ একদিকে ফ্রান্স নিজেদের মধ্যে সমস্ত রকমের বৈষম্যকে ছুঁড়ে ফেলে সমানাধিকার প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর, অন্যদিকে সে ক্যারিবিয়ান হাইতিতে দাস ব্যবসায় জড়িত। তবুও ফ্রান্স প্রথমে হাইতির দখল ছাড়তে চায়নি, কিন্তু যখন 1799 সালের সম্রাট নেপোলিয়ন ফ্রান্সের সর্বময় ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, তিনি হাইতিকে স্বাধীন করে দিতে চাইলেন। শুধু তাই নয়, নেপোলিয়ন সবকিছুর আগে চেয়েছিলেন চিরশত্রু ব্রিটেনকে শায়েস্তা করতে। এ কাজ করতে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে তিনি রাজি ছিলেন। যা হোক, হাইতিকে স্বাধীন করে নেপোলিয়ন কিন্তু ব্রিটেনকে শিক্ষা দিতে চাইলেন। নেপোলিয়ন চেয়েছিলেন ব্রিটেনকে তিনি এমন শিক্ষা দিবেন, সে যাতে তার সমস্ত কলোনিগুলো থেকে ভয়ে পালিয়ে আসে। এজন্য দরকার কিছুটা সময়, রণসজ্জা, আর অবশ্যই দরকার বিপুল অর্থ। তখনই নেপোলিয়নের মাথায় এক বুদ্ধি এলো, কি দরকার অনুর্বর ও জনবিরল লুইজিয়ানা দখলে রাখার। নেপোলিয়ন বুঝতে পেরেছিলেন এত দূর থেকে লুইজিয়ানাকে দখলে রাখা যাবে না, একদিন না একদিন স্বাধীন হবে, তার চেয়ে বরং আমেরিকার কাছে বিক্রি করে দেই। এই হলো লুইজিয়ানা স্টেটটি বিক্রির কাহিনী।
1803 সালের এপ্রিলের 3 তারিখ $15 মিলিয়ন বিনিময়ে ফ্রান্স লুইজিয়ানা বিক্রি করে। বর্তমানে অবশ্য লুইজিয়ানা এত বড় নয়। লুইজিয়ানা ভেঙে প্রায় 15টি স্টেট হয় পরে। কিন্তু লুইজিয়ানা ক্রয় বিক্রয় উভয় পক্ষের জন্য ছিল একটা লাভজনক চুক্তি। ফ্রান্স পেল টাকা আর আমেরিকা পেল ভূমি। 1812 সালে ব্রিটিশের সাথে যুদ্ধ। 1812 সালের জুন মাসের 18 তারিখ আমেরিকান কংগ্রেস ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। খুব ছোট পরিসরে এই যুদ্ধটা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এর ফলাফল ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইউরোপে তখন নেপোলিয়নের প্রলয় নৃত্য চলছে। ব্রিটেন আর রাশিয়া ব্যতীত প্রায় সকল ইউরোপ দখল করে ফেলেছেন নেপোলিয়ন। ঠিক সেই মুহূর্তে ব্রিটেন চেয়েছিল তার সাবেক কলোনি আমেরিকা যাতে তার পাশে থাকে। আবার ফ্রান্সও আমেরিকার বন্ধুত্ব কামনা করেছিল, যেহেতু আমেরিকার স্বাধীনতার সংগ্রামে ফ্রান্স প্রত্যক্ষভাবে সাহায্য করেছিল। উভয় সংকটে পড়ল আমেরিকা, সে কারো দলে ভিড়ল না। এমন অবস্থায় ফ্রান্স আমেরিকাকে এত গাটায়নি, কিন্তু ব্রিটেন আমেরিকাকে হুমকি ধমকি দিয়েছিল তার পাশে থাকার জন্য। আমেরিকা ব্রিটেনের ডাকে সাড়া না দেওয়ায় ব্রিটেন আমেরিকার বেশ কিছু বাণিজ্য জাহাজ ধ্বংস করল। এ কারণেই যুদ্ধটা সংঘটিত হয়। ব্রিটেন অবশ্য ততদিনে বুঝে গিয়েছে আমেরিকার সাথে অনর্থক যুদ্ধ করে আর লাভ নাই, আমেরিকা তার মতো করেই থাকুক। এজন্য ব্রিটেন সারা দুনিয়াব্যাপী তার কলোনিগুলোতে দখলদারিত্ব জোরদার করল। আমেরিকার সাথে যুদ্ধ জয়টাকে খুব একটা গুরুত্ব দিল না ব্রিটেন। খুব ছোটখাটো সংঘর্ষই মূলত হয়েছিল ব্রিটেন আমেরিকার মাঝে। ব্রিটেনের বাহিনী পরাজয় বরণ করেছিল আমেরিকার কাছে। পরিশেষে 1814 সালের 24 ডিসেম্বর যুদ্ধ শেষ হয়। এই যুদ্ধ আমেরিকানদের মনে নতুন আত্মপ্রত্যয়ের জন্ম দেয়। জাতি হিসেবে তারা হয়ে ওঠে গর্বিত। মনরো ডক্ট্রিন। ইউরোপীয়দের বহু লীলাকীর্তন দেখে অভ্যস্ত আমেরিকানরা এবার ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের প্রতি কঠোর হলো। এ তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1823 সালে মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো 4 দফা দাবি সংবলিত একটি মতবাদ প্রকাশ করেন। ইতিহাসের পাতায় তা মনরো ডক্ট্রিন নামে পরিচিত। এ মতবাদ আমেরিকাকে সমৃদ্ধির শিখরে পৌঁছে দিল। আজকের আমেরিকার উন্নতির পিছনে এ মতবাদের ভূমিকা অনস্বীকার্য। মতবাদের 4 দফা হচ্ছে: ক, আমেরিকা ইউরোপীয়দের ব্যাপারে কোনো মাথা ঘামাবে না। খ, ইউরোপিয়ানদের বর্তমান কলোনি নিয়ে আমেরিকা কিছু বলবে না। গ, তবে আমেরিকা ভূখণ্ডে নতুন করে কোনো কলোনি স্থাপন করা যাবে না। ঘ, যদি কোনো ইউরোপীয় শক্তি এরকম কোনো কিছু করে তা আমেরিকার স্বার্থ বিরোধী কাজ বলে গণ্য হবে এবং আমেরিকা তার বিরুদ্ধে অ্যাকশন নিবে। এ মনরো ডক্ট্রিনের কারণে ইউরোপিয়ান কোনো শক্তি আর আমেরিকায় কিছু করার সাহস পায়নি। পাকতালে নিরবিচ্ছিন্নভাবে আমেরিকা হয়ে ওঠে সম্পদে বলীয়ান। 1823 থেকে 1914 সাল, প্রায় 100 বছর যাবৎ আমেরিকা শুধু উন্নতি করেছে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে। 1872 সালে আমেরিকা বিশ্বের সেরা ধনী হয়ে ওঠে। বিশ্বের সেরা ধনীর তকমাটা আমেরিকার গায়ে ছিল প্রায় 2014 সাল পর্যন্ত একটানা। যদিও সে বছর চীন একটা মানদণ্ডে আমেরিকাকে ছাড়িয়ে যায়, এরপরও অনেক ক্ষেত্রে আমেরিকা এখনও সর্বে সর্বা। আর একটা কথা, এই শত বছরে আমেরিকার জীবনে একটা দুর্যোগে এসেছিল, সেটা হচ্ছে 1861 থেকে 1865 সালের যুদ্ধ। এছাড়া আমেরিকার ইতিহাসে উল্লেখযোগ্য কিছু নাই অর্থনৈতিক ইতিহাস ছাড়া। কারণ 1823 থেকে 1914 পর্যন্ত আমেরিকা বিশ্ব রাজনীতিতে অনুপস্থিত ছিল। বিশ্বকে লণ্ডভণ্ড করেছে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা। মেক্সিকোর সাথে সম্পর্ক ও টেক্সাস। সোহান বলল, রাশেদ, আমেরিকার আজকের প্রতিবেশী রাষ্ট্র মেক্সিকোর সাথেও বিভিন্ন ঝামেলা হয়েছিল আমেরিকার। এর পটভূমি জানতে হলে আমাদেরকে একদম মূলে হাত দিতে হবে। তুমি তো জানোই, ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছিল 13টি কলোনি আমেরিকার পূর্ব উপকূল জুড়ে। 13টি কলোনি যখন স্বাধীন হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র ছিল একদম ছোট্ট একটা দেশ। 1803 সালে নেপোলিয়নের কাছ থেকে লুইজিয়ানা ক্রয় করার পরে এক ধাক্কায় আমেরিকার আয়তন অনেকখানি বেড়ে যায়। কিন্তু আমেরিকার পশ্চিম উপকূল তখনও স্পেনের দখলে। আসলে বড্ড বড় দেশ আজকের আমেরিকা। চলচ্চিত্র শিল্প, হলিউড, লাস ভেগাস এসব অঞ্চলগুলো আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত।
কিন্তু ইউরোপে ১৭৯৯ থেকে ১৮১৫ সাল পর্যন্ত চলছিল নেপোলিয়নের তাণ্ডব। নেপোলিয়নের ধাক্কায় স্পেন দুর্বল হয়ে গেল দিন দিন। যদিও নেপোলিয়নের পতন হয় ১৮১৫ সালে ওয়াটারলুর যুদ্ধে, স্পেন আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। বর্তমান আমেরিকার পশ্চিম উপকূল ছিল স্পেনের দখলে। বর্তমান ক্যালিফোর্নিয়া, মন্টানা, নেভাদা, টেক্সাস সহ বিস্তীর্ণ এলাকা শাসন করত স্পেন। ১৮২০ সালের পর থেকে আমেরিকা ভূখণ্ডে থাকা স্পেনের পুরো কলোনি স্বাধীন হতে চাইল। স্বাধীনতার এই ঢেউ স্পেন বাধা দিতে পারল না। মেক্সিকো সহ পুরো মধ্য আমেরিকা ও ল্যাটিন আমেরিকা স্পেনের কাছ থেকে স্বাধীন হয়ে গেল। স্পেনের দখলে রইল কেবল ফিদেল ক্যাস্ট্রো দেশ কিউবা। কিন্তু এখানে ঘটল আরেক বিপত্তি। স্পেন চলে যাওয়ার পর মাথা তুলে দাঁড়ালো মেক্সিকো। আমেরিকার পশ্চিম উপকূল দখল করল এবার মেক্সিকো। কিন্তু মেক্সিকোর মাতব্বরে আমেরিকা মানবে কেন? ১৮৪৬ থেকে ৪৮ সালে আমেরিকা বনাম মেক্সিকো যুদ্ধে মেক্সিকো শোচনীয় পরাজয় বরণ করল। পুরো পশ্চিম উপকূল আমেরিকার দখলে এলো। মেক্সিকো দেশটাকে দখল করতে পারত আমেরিকা, কিন্তু তা আর করেনি। আমেরিকা আয়তনে হয়ে গেল বিশাল এক দেশ। বর্তমান টেক্সাস রাজ্যটি স্বাধীনভাবেই তার কার্যক্রম পরিচালনা করে আসছিল। মেক্সিকো স্বাধীন টেক্সাসকেও দখলে নিয়েছিল। আমেরিকার কাছে যখন মেক্সিকোর পরাজয় হলো, তখন টেক্সাসবাসী আমেরিকার সাথে যোগ দিল। এরপর আমেরিকার ইতিহাস কেবল সম্পদ বানানোর ইতিহাস। কোনো ঝামেলা নাই। আমেরিকানরা ধুমসে কাজ করে, ব্যবসায়, বাণিজ্য ও বৈজ্ঞানিক আবিষ্কারে নেতৃত্ব দিচ্ছে সে। কেবল ১৮৬১ থেকে ৬৫ সালে গৃহযুদ্ধের টালমাটাল সময়টুকু ছাড়া আমেরিকার ইতিহাস একেবারে নির্ঝঞ্ঝাট। ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করে। তার আগে ১৮২১ সালে স্পেনের কাছ থেকে ফ্লোরিডা ক্রয় করে। আমেরিকা ১৮৭২ সালে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রের খেতাব অর্জন করে। আমেরিকানদের সুখ আর সমৃদ্ধির সামনে কোনো দেশেরই তুলনা চলে না। ফ্লোরিডা রাজ্যটির আমেরিকাতে যোগদানের ইতিহাস। ফ্লোরিডা রাজ্যটির ইতিহাস আরেক তাজ্জবের ব্যাপার। আমেরিকার যে ৫০টির অঙ্গরাজ্য রয়েছে, তার মধ্যে ফ্লোরিডা রাজ্যটি সবার আগে সূর্য দেখতে পায় বলে তাকে সূর্যোদয়ের রাজ্য বলা হয়। ফ্লোরিডা অঞ্চলটি কলম্বাসের আগমনের পর থেকেই স্পেনের দখলে ছিল। সপ্তবর্ষের যুদ্ধে ব্রিটেনের জয়লাভের পর ব্রিটেন কিউবা স্পেনকে দিয়ে দেয়, আর বিনিময়ে ফ্লোরিডা অঞ্চলটি নিজেরা নিয়ে নেয়। আমেরিকার স্বাধীনতা সংগ্রামের সময় ফ্লোরিডাবাসী ব্রিটেনকেই বরং সহায়তা করে। পরে ব্রিটিশরা চলে গেলে স্পেন আবার এ অঞ্চলে তার শাসন কায়েম করে। নেপোলিয়নের দাপটে সাম্রাজ্যবাদী শক্তি স্পেন এবং পর্তুগালের মরণদশা ইউরোপে। লুইজিয়ানা অঙ্গরাজ্য বিক্রি করার টাকা দিয়ে নেপোলিয়ন ব্রিটেনকে ধ্বংস করার সংকল্প আঁটলেন। ১৮০৫ সালে ট্রাফালগার যুদ্ধে যদি ব্রিটেন হেরে যেত, হয়তো সারা পৃথিবীর হর্তাকর্তা বনে যেতেন নেপোলিয়ন। তা আর হলো না। যা হোক, স্পেনের মরণদশা দেখে তার কলোনিগুলো স্বাধীনতা ঘোষণা করল। নেপোলিয়নের চূড়ান্ত পতন হয় ১৮১৫ সালে। তারপর ল্যাটিন আমেরিকার স্প্যানিশ কলোনিগুলো একে একে স্বাধীন হয়। পর্তুগিজ কলোনি ব্রাজিলও স্বাধীন হয়। তখনই ফ্লোরিডা সমস্যার সূত্রপাত। রাশেদ জিজ্ঞেস করে, আমি তো আসলে সাম্রাজ্যবাদীদের এসব খেলাধুলার কাহিনী শুনে পুরাই তাজ্জব। এতটুকু ছোট্ট একটা দেশ ব্রিটেন, আমি তো এতদিন জানতাম এরা শুধু আমাদের ভারতীয় উপমহাদেশে লুটপাট চালিয়েছে। এখন তো দেখছি সারা পৃথিবীকে জ্বালিয়েছে তারা। কোথায় তাদের দেশ, আর কোথায় গিয়ে তারা অন্যের জমি দখল করে আবার অন্যকে উপহার দেয়? এ কি কাহিনী? সোহান বলল, আসলে সাদা চামড়ার ইউরোপীয়রা ভাবত অন্য ভূখণ্ডের লোকেরা সব অসভ্য, তাই তাদের জমিজমা দখল করে তাদেরকে শাসন করার অধিকার তাদের আছে। নেপোলিয়নের পতনের পর স্পেন যখন তার সব কলোনি হারালো, ফ্লোরিডাতে উপনিবেশ স্থাপনে তারা খুব বেশি আগ্রহী ছিল না। ফ্লোরিডার স্প্যানিশ অধিবাসীরা পার্শ্ববর্তী জর্জিয়া রাজ্যে হানা দিত ডাকাতির উদ্দেশ্যে। তাই দেখে মার্কিন সেনাপতি অ্যাব্রু জ্যাকসনের বাহিনী ফ্লোরিডা আক্রমণ করে। সেটা ১৮১৮ সালের সময়কার ঘটনা। প্রেসিডেন্ট জন কুইন্সি অ্যাডামস ভয় পেলেন স্পেন আবার আক্রমণ করে বসে কিনা, কিন্তু তা আর হলো না। উল্টো স্পেন ফ্লোরিডা থেকে চলে যেতে চায়। বিনিময়ে কিছু হাদিয়া চাইল আমেরিকার কাছে।
$50 লক্ষ বিনিময়ে স্প্যানিশ সরকারের কাছ থেকে ফ্লোরিডা কিনে নিল আমেরিকা। 1821 সালের 17 জুলাই ফ্লোরিডা আমেরিকার অঙ্গরাজ্যে পরিণত হয়।